আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির ভাগ্যে কি আছে বা বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এটির ভবিষ্যৎ কি? আগামী দিনে রাষ্ট্রপতি হবেন বেগম খালেদা জিয়া, আর প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া। তারেক জিয়ার পর তার স্ত্রী হবেন প্রধানমন্ত্রী, তার স্ত্রীর পর তার সন্তান জাইমা রহমান হবেন প্রধানমন্ত্রী। তো এই যে বিএনপির একটা যাকে বলা হয় ইকুয়েশন, এই ইকুয়েশন নিয়ে যে স্বপ্ন শেখ হাসিনার পতনের পর বিএনপির নেতাকর্মীরা দেখেছিল, সেই স্বপ্নটি হাল আমলে কেমন আছে? সামনে যে নির্বাচন আসছে, বিএনপি যেভাবে চাচ্ছে ওভাবে কি নির্বাচন হবে, নাকি বিএনপি এমন একটা জালের মধ্যে জড়িয়ে পড়েছে যেই জাল থেকে বের হওয়ার মতো শক্তি, সামর্থ্য, সময় এবং সুযোগ কোনোটি বিএনপির নেই? এ সকল বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই, নতুন যে কিংস পার্টি, ডক্টর মোহাম্মদ ইউনূসের দল এনসিপির একজন কর্তা একদিন টেলিভিশনের একটি টক শোতে বলে ফেললেন যে আগামী নির্বাচনে বিএনপি 50 থেকে 100টি, বড়জোর 50 থেকে 100টি সিট পেতে পারে। তাহলে বড়জোর 50 থেকে 100টি সিট যদি তারা পায়, তাহলে তো কোনো অবস্থাতেই তারা সরকার গঠন করতে পারছে না। তারা হয় বিরোধী দল হবে অথবা এটা কোয়ালিশন সরকার হবে। তো তার সেই কথাটা নিয়ে ভীষণ রকম ট্রল হলো, ঠাট্টা হলো, মশকরা হলো। কিন্তু যে তরুণ নেতা এই কথা বলেছেন, তিনি আমাদের মতো বা আমাদের চেয়ে যারা সিনিয়র যারা রয়েছেন রাজনীতিবিদ, তাদের মতো এতটা কূটকৌশলী নন। তিনি যেটি শুনেছেন, তিনি যেটি বুঝেছেন, অনেকটা সেই শেখ হাসিনার যে সন্তান সজীব ওয়াজেদ জয়ের মতো। যেমন সজীব ওয়াজেদ জয়ের কাছে তথ্য ছিল যে এইবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, 2018 সনের অনেক আগে তিনি বলেছিলেন। তো তখন সবাই হাসাহাসি করেছিল, তথ্য বাবা, তার কাছে খবর আছে। কিন্তু এখন যদি এই বর্তমান অবস্থাতে আপনি সিইসি, সাবেক সিইসি জনাব নুরুল হুদার 164 ধারায় যে জবানবন্দি, সেই জবানবন্দি শোনেন, তাহলে দেখতে পাবেন যে নির্বাচনের অনেক আগেই ডিজিএফআই, এনএসআই, পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা পুরো নির্বাচনের মাঠের দখল নিয়ে নিয়েছিল এবং তারা রাতে ভোট পিটিয়ে, ব্যালট বাক্স পিটিয়ে, তারপরে ব্যালট বাক্স ভরার যে পরিকল্পনা তারা করেছিল, সেটি সেই 2018 সনের ডিসেম্বর মাসের 29 না 30শে ডিসেম্বর রাতে 12টার মধ্যে সারা বাংলাদেশে একই সঙ্গে একেবারে সেম টাইম, সেটা সেই কক্সবাজারের উখিয়া, পটুয়াখালী গলাচিপা, কুড়িগ্রাম, নীলফামারী থেকে শুরু করে সব জায়গাতে ঠিক রাত 11টা থেকে 1টার মধ্যে পুরো কাজ, থানার টিওনো, তারপরে ওসি, সাব ইন্সপেক্টর এবং ওখানের যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন, প্রিজাইডিং অফিসার ছিলেন, সবাই মিলে এই কাজটি করে ফেলেছেন। তো এই কথাগুলো এখন আমরা জানতাম, কিন্তু এই কথাগুলো এখন কাগজে কলমে নুরুল হুদা বলছেন। কিন্তু জয় তো সহজ সরল মানুষ, তিনি এই সমস্ত প্যাচগোছ বুঝেননি। হয়তো উচ্চ পর্যায়ের এরকম কোনো চক্রান্তের যে খবর বা এরকম কোনো বৈঠকে তিনি উপস্থিত ছিলেন, হতে পারে এটা 2016 সনে, 17 সনে এরকম একটা চক্রান্ত হচ্ছে, ওই চক্রান্তটি তিনি জেনে গিয়েছিলেন। এখন সেই চক্রান্তের সঙ্গে তিনি, যাকে বলা হয়, সেটা ভারতের থাকতে পারে, তার মায়ের অফিস হতে পারে বা অন্য যে কোনো জায়গায় হতে পারে। তো এই কথা শোনার পর তিনি প্রেসের সামনে এসে এমনভাবে কথাটা বলে ফেলেছিলেন, যখন তার মুখ দিয়ে কথা শোনার পর মনে হয়েছে যে এটি একটি বালখিল্য। কিন্তু বাস্তবতা আমরা সেটা দেখেছি। একইভাবে ধরুন এই যে তরুণ কর্মকর্তা, এনসিপির যে তরুণ নেতা, তিনি যেভাবে বললেন যে বিএনপি 50 থেকে 100টি সিটের বেশি পাবে না। বর্তমান বাস্তবতায় যেখানে নির্বাচন হলে বিএনপির হাত থেকে একটা সিট নেবে, এরকম অবস্থা নেই। 2024 সনে যেভাবে আওয়ামী লীগের কর্তৃত্ব ছিল মাঠে, ঠিক একই কর্তৃত্ব এখন বিএনপির। এমনকি জামাতের কোনো নেতা বিএনপির স্থানীয় নেতাকে চ্যালেঞ্জ জানিয়ে
ওখানকার থানা পুলিশকে ম্যানেজ করে তারপরে নিজেদের প্রার্থীকে জয়লাভ করিয়ে আনবে এরকম তাগত নেই। এখন পর্যন্ত বিএনপিকে চ্যালেঞ্জ জানিয়ে, জেলাকে চ্যালেঞ্জ জানিয়ে, অর্থাৎ বিএনপির জেলা কমিটি, উপজেলা কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে তারপরে সেখানে ভোটারদেরকে মাঠে এনে বিরাট একটা ভোট বিপ্লব ঘটানো একেবারে ১ কোটি ভাগের মধ্যে ১ ভাগও সম্ভব নয়। বরং ২০২৪ সনে নির্বাচন নিয়ে ভোটারদের যে অনীহা ছিল, আতঙ্ক ছিল, এখন এই সময়টিতে এসে সেই ভয়, আতঙ্ক এবং অনীহা বহুগুণে বেড়েছে। ওই সময় তামসা দেখার জন্য ভোট কেন্দ্রে যদি 6 to 7% লোক গিয়ে থাকে, এখন 3 to 4% লোক যাবে। বাকি ভোট কাটতে হবে, রাতে কাটেন, দিনে কাটেন, তারপরে নিজেদের প্রার্থীর পক্ষে সেই ব্যালট বাক্স ভরতে হবে। তো যেহেতু এই কাজটি করার সামর্থ্য, শক্তি, অর্থ কেবলমাত্র বিএনপির আছে, তো বিএনপি তো এই কাজ করে জামাতের প্রার্থীকে জয়লাভ করাবে না। এই কাজ করে তারা তো সেই জাতীয় পার্টি বা অন্য কোনো দল বা এমনকি আওয়ামী লীগের প্রার্থীকে জয়লাভ করাবে না। ফলে ভোটের যে শিডিউল এটি ঘোষণা করার সঙ্গে সঙ্গে পুরো মাঠঘাট সব বিএনপির কর্তৃত্বে চলে আসবে। এক্ষেত্রে বিএনপির মধ্যে যে গ্রুপ আছে, উপগ্রুপ আছে, স্বতন্ত্র দল আছে, এগুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত মারামারি হবে, বিএনপি ভার্সেস বিএনপি। এর বাইরে এই মুহূর্তে অন্য কোনো হিসেব নেই। সেক্ষেত্রে ৩ আসনের মধ্যে বিদ্রোহী প্রার্থী কয়জন পাবে, আমি প্রার্থী কয়জন পাবে, দামি প্রার্থী কয়জন পাবে, ভাইয়া গ্রুপ কয়জন পাবে, আম্মা গ্রুপ কয়জন পাবে, রিজভি গ্রুপ কয়জন পাবে, ফখরুল গ্রুপ কয়জন পাবে, সালাউদ্দিন গ্রুপ কয়জন পাবে, এই সকল নিয়ে আলোচনা হতে পারে। তো এই যখন এখানে পরিবেশ এবং পরিস্থিতি, ঠিক তখন একজন তরুণ নেতা তিনি যখন বললেন বিএনপি 50 থেকে 100টা সিট পাবে, তখন সারা বাংলাদেশে সেটা নিয়ে ট্রল হলো। এবং যখন ট্রল হলো তখন পর্যন্ত ট্রলই মনে হয়েছে, কিন্তু আজকে আমি যখন ভিডিওটি করছি তখন আমার কাছে মনে হলো যে ওই তরুণ নেতার যে বক্তব্য, সজীব ওয়াজেদ জয়ের সেই আমার কাছে তথ্য আছে, সেই তথ্যের মতোই নিগূঢ়, সত্য, বাস্তব এবং একই সঙ্গে আগামী গণতন্ত্রের জন্য ভীষণ রকম একটি অশনীয় সংকেত। কিভাবে সেটা বলছি, আপনারা দেখেছেন যে অতি সম্প্রতি জুন মাসের 28 তারিখে ঢাকাতে একটি মহাসমাবেশ হয়েছে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ চরমোনাই পীর সাহেবের যে সংগঠন, এই সংগঠনের নেতৃত্বে ইসলামপন্থী বেশিরভাগ রাজনৈতিক দল একই মঞ্চে উঠেছে। আরও অবাক করা ঘটনা হলো জনাব তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ বন্ধু এবং বিশ্বাসযোগ্য সিপাহ সালার, মানে ধরুন যে কাজ তারেক রহমান সাহেব গত ৩-৪ বছরে তার দলের সুলতান সালাউদ্দিন টুকু সাহেবকে দিয়ে, শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে দিয়ে কিংবা জহিরুদ্দিন স্বপন সাহেবকে দিয়ে করাননি বা বিশ্বাস করেনি, এইরকম গুরুত্বপূর্ণ কাজ যাদেরকে দিয়ে করিয়েছেন তাদের মধ্যে 2 জন ব্যক্তি হলেন, একজন গণ অধিকার পরিষদের জনাব নুরুল হক নুরু, আর একজন হলেন এবি পার্টির জনাব মঞ্জু সাহেব। মঞ্জু সাহেব তারেক রহমান সাহেব সমবয়সী, ফলে তাদের মধ্যে বন্ধুত্ব হওয়াটা একেবারেই স্বাভাবিক। আর নুরু জনাব তারেক রহমান সাহেবের জুনিয়র, কিন্তু ইন্টেলেকচুয়ালি তাদের মধ্যে ভালোবাসা এবং বন্ধুত্ব অনেক উচ্চ স্তরের। এবং আশ্চর্যের ব্যাপার হলো যে দলের পক্ষ থেকে এই এবি পার্টিকে এবং নুরুকে অর্থাৎ গণ অধিকার পরিষদকে সর্বোচ্চ সম্মান, মর্যাদা এবং ছাড় দেওয়ার জন্য তারেক রহমান সাহেবের যা যা করা দরকার তিনি সর্বোচ্চ সেটা করেছেন। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে এই 2 জন ব্যক্তি বিএনপির এই জোটটা ছেড়ে চরমোনাইয়ের জোটে গিয়ে উপস্থিত হয়েছেন। 1। 2 নম্বর হলো যে এই মুহূর্তে রাজনীতির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড, সেটি হলো সংখ্যানুপাতিক হারে নির্বাচন। তো সংখ্যানুপাতিক হারে নির্বাচন মানে রাজনৈতিক দলগুলোর নামে ভোট হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত রাজনৈতিক দলের প্রতীকের উপর জনগণ ভোট দেবে এবং সারা দেশে যে ভোট হবে সেই ভোটগুলো একত্র করে এরপরে 300 ভাগে বিভক্ত করে সর্বনিম্ন এক একটি আসনে কত ভোট পেলে একজন সংসদ সদস্য নির্বাচিত হবে। যেমন ধরুন সারা বাংলাদেশে ধরুন 8 কোটি ভোট পড়েছে, তো 8 কোটি ভোটের মধ্যে বিএনপি, এনসিপি, অন্যান্য যে সকল দল আনুপাতিক হারে এক একজনের ভোট কত পেয়েছে, তো 8 কোটি ভোটকে 300 ভাগে বিভক্ত করে দেখা গেল যে প্রতি সিটে এত ভোট লাগে। তো সেই অনুযায়ী দেখা গেল যে যে দল যত ভোট পেয়েছে সেই দলকে
সেই কয়টি সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়া হলো। এবং এইভাবে ছোট ছোট দলগুলো যারা কখনোই এমপি হতে পারেনি বা সংসদে আসতে পারেনি, তারা অনায়াসে সারা বাংলাদেশে এরকম ভোট পেয়ে তারা কিন্তু 10টি, 12টি, 15টি, 20টি সেই সংসদ সদস্য পদ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে ধরুন চরমোনাইয়ের কথাই বলি, তাদের সারা বাংলাদেশে যদি 50 লাখ ভোট থাকে, যদি 2 লাখ করেও ধরি, 1 লাখ ধরলাম না, 2 লাখ করে যদি ধরি বা 1.5 লাখ করে ধরি, তারা 30 থেকে 35টি আসন পেয়ে যায়। আর যদি তারা জোটে আসে বিএনপির সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে, তাদেরকে বড় জোর 2টো সিট দেওয়া হতে পারে। তাও সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীদের ঠেলাগুচো খেয়ে তাদের বেঁচে থাকাটাই দায়, পাশ করা তো দূরের কথা। নুরুল হক নুরুর একই অবস্থা, এবি পার্টির একই অবস্থা। তো সেক্ষেত্রে ছোট ছোট রাজনৈতিক দলগুলো সেই 28শে জুন তারিখে ঐক্যবদ্ধ হয়ে তারা যে দাবি করেছে যে সংখ্যানুপাতিক হারে ভোট হবে এবং এর বাইরে তারা নির্বাচনে যাবে না। এবং সরকার তো আগেই সুশুরি দিয়ে রেখেছে, রাজনৈতিক দলগুলোর ঐক্য হতে হবে, সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য হতে হবে, তা না হলে এই নির্বাচন হবে না। তাহলে এখন চিন্তা করুন যে বাংলাদেশে বিএনপি এবং তার সমমনা 3-4টি দল, তাও ছোট ছোট, এবং এখন পর্যন্ত 3-4টি দল যারা বিএনপির সঙ্গে আছে, অদূর ভবিষ্যতে তারাও থাকবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। আর অন্যদিকে এনসিপি সহ অন্যান্য যে দলগুলো আছে তাদের সংখ্যা প্রায় 200 হয়ে যাবে, নিবন্ধনযুক্ত দলের সংখ্যা প্রায় 100-র বেশি হয়ে যাবে। জাতিসংঘ আসবে, তারপরে শেষে আমেরিকা আসবে, ইউরোপ আসবে, সারা দুনিয়ার যারা পর্যবেক্ষক তারা আসবেন, এসে দেখবেন যে 100 রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল চাচ্ছে যে সংখ্যানুপাতিক ভোট হোক, আর বিএনপি একা চাচ্ছে যে না, এটা হবে না। তাহলে বলুন তো, বিশ্ব যে জনমত এটি কি ডক্টর ইউনূসের পক্ষে যাবে না? যাবে। আর সেক্ষেত্রে যদি সংখ্যানুপাতিক ভোট হয়, তাহলে বিএনপির পক্ষে 50টি বা 100টি সিট পাওয়াই আসলে কঠিন হয়ে যাবে, ভীষণ রকম কঠিন হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ তারাও প্রায় 50 থেকে 100টি, এমনকি 150টি সিটও তারা পেয়ে যেতে পারে। তাহলে এই কথাটি, যেটি 28 তারিখের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশের মাধ্যমে আমরা যেভাবে বুঝলাম, এটা সেই যে তরুণ নেতা, তিনি আগে শুনেছিলেন, হয়তো ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে 6 মাস আগে শুনেছিলেন, এরপর অনেক দিন বুকের মধ্যে তিনি সেটা পাথর চাপা দিয়ে রেখেছিলেন, এবং একটা সময় আর সহ্য করতে না পেরে রাগ হয়ে তিনি বলে দিয়েছিলেন। আর সেটা বলার পরে যে ট্রল হয়েছিল, সেই ট্রলটি এখন কতটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে তা হয়তো আপনারা ইতিমধ্যেই টের পেয়ে গেছেন। তো কাজেই বিএনপির ভাগ্যাকাশে আগামী দিনে কী পরিমাণ সৌভাগ্য রয়েছে, দুর্ভাগ্য রয়েছে, রাষ্ট্র ক্ষমতায় তাদের কী পরিমাণ অংশগ্রহণ রয়েছে, তা কতটা নিশ্চিত এবং কতটা অনিশ্চিত বোধহয় আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।